গুড মর্নিং ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ইফতেস স্যার ম্যাথ ক্লাসেস। আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা ম্যাথের কিছু গুরুত্বপূর্ণ পিআইকিউ নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের আপকামিং এক্সামে অনেক অনেক হেল্প করবে। তো প্রথম থেকে শেষ অবধি প্রত্যেকে ক্লাসটি দেখো, এবং অবশ্যই নতুন হলে ক্লাসটি অবশ্যই বেশি বেশি করে তোমরা শেয়ার করে দাও, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুদের মাঝখানে শেয়ার করবে। তাহলে চলো আজকে শুরু হবে গুরুত্বপূর্ণ তোমাদের কিছু ম্যাথ পিআইকিউস, যেটা তোমাদের আপকামিং এক্সামে অনেক অনেক হেল্প করবে। তাহলে শুরু হচ্ছে আজকে ক্লাস। তো চলো, তোমার স্বপ্ন যদি হয় পুলিশ, তুমি কিন্তু 2024-এই হবে তোমার স্বপ্ন পূরণ। তো অবশ্যই তোমাদের রেগুলার ক্লাসে আসতে হবে। আমি কিন্তু রেগুলার বেসিসে তোমাদের ম্যাথ, জিআই, জিকে ক্লাস কিন্তু দিয়ে চলেছি। তো ক্লাসটি শুরু করছি আমি। চটপট প্রথম প্রশ্নে আমি চলে যাব, এবং যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে চাইছো, অনেকে বলছে স্যার লিঙ্ক পাওয়া যাচ্ছে না। লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশনে ওখানে কিন্তু দেওয়া আছে, যে আমার ভিডিওর লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে। হ্যাঁ, তোমরা একটু দেখলেই কিন্তু ওখানে একটা লিঙ্ক আমি দিয়ে রেখেছি আমার চ্যানেলেই। তো সেখান থেকে তোমরা আমার সরাসরি তোমরা টেলিগ্রাম জয়েন করে যেতে পারবে। ওকে, ঠিক আছে। তো চলো শুরু করি ক্লাসটি। তো যেহেতু পিআইকিউ নিয়ে আলোচনা করবো, তাই মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের প্রিভিয়াস ইয়ার প্রশ্ন কিছু নিয়ে আমি আজকে সলভ করতে চলেছি, যেটা কিনা তোমরা দেখলে বুঝতে পারবে। আচ্ছা, এই প্রশ্নটি প্রত্যেকে দেখো এবং চটপট উত্তর করার চেষ্টা করো। কি বলা হচ্ছে? বলা হচ্ছে তিনটি সংখ্যার গড় 80 বলে দিয়েছে। প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের থেকে 10 বেশি, দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার 3 গুণের থেকে 10 কম। তাহলে সব থেকে ছোট সংখ্যাটি কত? এবার দেখো, একটা জিনিস তোমরা একটু ক্লিয়ারলি বোঝার চেষ্টা করো। আমি যেটা বলবো, তোমরা দেখো, কিছু অঙ্ক কিন্তু সলভ না করে কিন্তু করা যায়, বাট আমি সলভ তো অবশ্যই করে দেবো। দেখো, বলেছে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার থেকে দ্বিগুণের থেকে 10 বেশি, দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার 3 গুণের থেকে 10 কম। ঠিক আছে? তাহলে সব থেকে ছোট সংখ্যাটি কত? বোঝা যাচ্ছে? এবার দেখো, এখানে কিন্তু তোমার যেটা ছোট সংখ্যা, সেটা কিন্তু তার থেকে ভালো করে বুঝতে হবে যে এখানে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের থেকে 10 বেশি, আবার দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার 3 গুণের থেকে 10 কম। তাহলে অবশ্যই তৃতীয় সংখ্যাটা ছোট, বুঝতেই পারছো, তাই তো? তাহলে এখানে তৃতীয় সংখ্যা তুমি কিছু একটা ধরে নিতে পারো, যে কোনো একটা কিছু ধরে নিয়ে এগোতে পারো। এবার একটা জিনিস তোমাকে বলি, এখানে 68 এবং 66 এই উত্তর দুটো কিন্তু হবে না। কেন বলো তো? কারণ গড় যাচ্ছে আমাদের 80-তে, এবং এখানে দেখো একটা সংখ্যার থেকে একটা দ্বিগুণের থেকে 10 বেশি, আর একটা হচ্ছে 3 গুণের থেকে 10 কম, মানে 2 গুণ এবং 3 গুণের ব্যাপারটা চলে আসছে। তাহলে সেখান থেকে আমরা বুঝতে পারছি যে এখানে কখনোই 68 66 সংখ্যাও যদি আমরা ধরি, তাহলে কিন্তু গড় কিন্তু তিনটের কখনোই 80-তে যাবে না। তাহলে প্রথমেই দুটো অপশন আমরা এলিমিনেট করে নিতে পারি। তারপর অপশন টেস্ট দিয়ে করলে দেখা যাবে যে এটার মধ্যে, দুটোর মধ্যে একটা কিন্তু চলে আসবে। কথা বোঝাতে পারছি? যদি অপশন টেস্ট করো, ভালো কথা। যদি অপশন টেস্ট করতে পারো, ওটি করতে পারো, কোনো অসুবিধা নেই। না পারলে তোমাকে কি করতে হবে? একদম সুন্দর করে ম্যাথটা সলভ করতে হবে। দেখো, যেটা বলছিলাম, তাহলে দেখো, আমি ধরে নিই একটা ইউনিট ধরে যদি তোমার করার চেষ্টা করো, কোনো সমস্যা নেই। এবার তোমাকে বলেছে কি তিনটের গড় হচ্ছে 80, তাহলে তিনটের আমাদের সাম কত হচ্ছে? 3 8 24, তাই না? 240। খুব ভালো করে কথাটা বুঝবে। তাহলে তিনটের সাম কত হচ্ছে? 240। এবার দেখো, একটা সংখ্যা যদি তুমি ইউনিট ধরো, বা সাপোজ তুমি এক্স যদি ধরে নাও, সব আমি বোঝানোর জন্য বলছি, একটা যদি এক্স হয় তোমার, ঠিক আছে, আর একটা কি বলছে, এর 3 গুণের থেকে 10 কম। ঠিক আছে? তাহলে এর থেকে 3 গুণ, মানে 3 গুণ থেকে 10 কম, এটা হলো একটা সংখ্যা। আর একটা সংখ্যা কি বলছে? এর দ্বিগুণের থেকে 10 বেশি, তাই তো? মানে এর আবার দ্বিগুণের থেকে 10 বেশি, মানে 2 ইন্টু 3x মাইনাস 10, এর থেকে আবার 10 বেশি। ঠিক আছে? প্রত্যেকে বুঝে নাও। তাহলে এবার এই তিনটেকে আমি যদি একসঙ্গে যোগ করে নিই, তাই না? তিনটেকে যদি একসঙ্গে যোগ করে দিই, তাহলে এই 240-এর ইকুয়াল হবে। হ্যাঁ কি না? তিনটেকে একসঙ্গে যদি যোগ করে দিই, 240-এর ইকুয়াল হবে। প্রত্যেকে বুঝতে পারছো? তাহলে তোমরা যোগ করে দাও। এখানে দেখো এক্স, ঠিক আছে, এক্স থাকলো। তারপরে 3x মাইনাস 10, তারপরে হলো কত আমাদের? 6x মাইনাস 20 প্লাস 10। আমি কিন্তু প্রথমে বলে দিয়েছি কিভাবে শর্টকাট করবে। বোঝা গেল? আমরা কিন্তু প্রথমেই কিন্তু তোমাদের বলে দিয়েছি। চলো তাহলে, এটা মিলে কত দিচ্ছে আমাদের? 240। 240 দিল। তাহলে এক্স গুলোকে একদিকে করো, এখানে 3x, x, 6x, তাই তো? 6 3 9 একে 10, 10x হয়ে গেল। চটপট আমি দেখি 10x ইকুইভ্যালেন্ট। এদিকে দেখো 240 ছিল, আর এদিক থেকে তোমার এই 10, ঠিক আছে,
এই ভালো করে বুঝবে। এই 10 কেটে গেল, -20 ওদিকে চলে গেল। ঠিক আছে? এই 10 আউট হয়ে গেল, -20 ওদিকে চলে গেলে তো হয়ে গেল 260। তাহলে আমাদের ছোট সংখ্যাটি কত এসছে? 26। বুঝলে? ছোট সংখ্যাটি আমাদের এসছে কত? 26। আশা করি বোঝাতে পারছি। কারণ আমরা ছোট সংখ্যাটা x ধরেছিলাম। বোঝা গেল? এইভাবে কিন্তু আমরা অঙ্কগুলি করতে পারি। আর অপশন দিয়ে করলে তুমি কিন্তু এটা খুব তাড়াতাড়ি উত্তরটা করে দিতে পারবে। তাহলে যাই হোক, উত্তরটা আমাদের অপশন ডি তে এলো। রাইট অ্যান্সার অপশন ডি। নেক্সট প্রশ্নে আমরা যাব। ঠিক আছে? কোশ্চেন নম্বর 9 দেখো এখানে, মানে এটা যেহেতু পিওকিউ প্রশ্ন, বলা হচ্ছে যদি 4% সরল সুদে একটি নির্দিষ্ট সময়ে আসল ও সুদের বিনিয়োগ অনুপাত 5:2 হয়, তবে আসল টাকাটি কত সময়ের জন্য বিনিয়োগ করা হয়েছিল? তো এই অঙ্কগুলো আমরা কি করে করব? এই যে অনুপাতটা 5:2 বলেছে, এখানে সরাসরি আসলটা আমরা 5 ধরবো এবং সুদটা আমরা 2 ধরবো। ঠিক আছে? ইন্টারেস্ট হচ্ছে আমাদের 2 এবং আসল মূলধন হচ্ছে আমাদের 5, তাই তো? তাহলে যদি বুঝতে পারো আর রেট অফ ইন্টারেস্ট 4% বলে দেওয়া আছে, তাহলে সেখান থেকে আমরা কি করতে পারি? কত সময়, মানে আমাদের টি পরিমাণটা বার করতে পারি। কত বছরের জন্য এটা বিনিয়োগ করা হয়েছিল। ঠিক আছে? তাহলে কথা যদি বুঝতে পারো, তাহলে কি বললাম? পি এর ভ্যালু জানি আমরা 5। ঠিক আছে? পি জানি, আর কি জানি? এখানে আমরা আয় জানি, ইন্টারেস্ট যেটা আমরা জানি 2, আর এর ভ্যালু জানি 4%, টিটা আমরা জানি না। টিটা বার করবো। তাহলে পি আর ডি বাই 100 করে দিতে পারো। তাই তো? আমরা কি জানি? আই ইকুইভ্যালেন্ট পি টি আর বাই 100। তাহলে এখানে আয়ের ভ্যালু কত? 2। পি কত? 5, তাই তো? পি কত? 5। আর টিটা জানি না। টি এখানে রেখে দাও। আর মানে হচ্ছে 4, আর এখানে পিটিআর বাই 100 করে দাও। ক্লিয়ার? দেখো 4 5 20, একেবারে ডাইরেক্ট 20 দিয়ে কাটলাম 5। তাহলে টি এর ভ্যালু এদিকে গুণ করে দাও, 5 দিয়ে 10। ঠিক আছে? নেক্সট প্রশ্নে চলো। তাহলে অবশ্যই আমাদের টাইম ছিল কত বছরের জন্য বিনিয়োগ করা হয়েছিল? অবশ্যই তোমরা বুঝতে পারছো যে এখান থেকে আমাদের 10 বছরের জন্য এটা বিনিয়োগ করা হয়েছিল। হ্যাঁ? 10 বছর। ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। আমরা নেক্সট প্রশ্নের দিকে যাব। সিম্পল ইন্টারেস্ট থেকে ছিল এটা। আচ্ছা, বলা হচ্ছে যে ডেটল ও জলের মিশ্রণে 80% জল আছে। ঠিক আছে? এবার বলা হচ্ছে আহ 60 লিটার, মানে 60 লিটার এই মিশ্রণে কতটা ডেটল মেশালে সেই মিশ্রণে 75% জল থাকবে? পরিষ্কার বুঝে নাও, সেই মিশ্রণে 75% জল থাকবে। আচ্ছা, তো যারা বুঝতে পেরেছো একটা জিনিস খেয়াল করো, 80% ছিল 60 লিটার মিশ্রণে, এবং শেষে কি হচ্ছে? জলটা হয়ে যাচ্ছে কতটা ডেটল মেশালে, যার ফলে জলটা 75 এ চলে আসছে। বোঝা গেল? তাহলে 80 থেকে 75 হচ্ছে। ওকে, মানে জলটা কমে যাচ্ছে আর ডেটল কিছুটা মিশছে। খুব ভালো করে কথাটা বুঝবে। তাহলে অ্যাকচুয়ালি দেখো, যদি তোমরা এটা বুঝতে পারো শর্টকাট করে করা যায়। আচ্ছা দেখো, যেটা বলছিলাম এখানে কিন্তু এক লাইনে উত্তরটা করে দেওয়া যায়। যারা বুঝতে পারছো দেখো আমি কি বলতে চাইছি, 80 থেকে 75 হয়ে যাচ্ছে, তাই তো? তার টোটাল আমাদের মিশ্রণটা ছিল 60 লিটার। ক্লিয়ার বুঝবে? তাহলে কতটা কমছে বলো তো? কতটা পার্সেন্টেজ কমছে? 5, তাই তো? 5 কমে যাচ্ছে। তাহলে এই যে 5% কমছে, ভালো করে বুঝবে কত এখন টোটাল, এখন কত হয়ে যাচ্ছে? 75। বোঝা গেল? সেটা কমে জল কতটা হচ্ছে? 75। আশা করি বুঝতে পারছো। তাহলে এই জিনিসটা তোমরা যদি বুঝতে পারো, তাহলে কত সোজা দেখো উত্তরটা হয়ে যাচ্ছে। তুমি যদি বুঝতে পেরে যাও যে 5 15 75, 4 15 60, তাহলে 4 লিটার, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে? এইভাবে অঙ্কটা খুব সহজে কিন্তু আমরা করে ফেলতে পারি। বোঝা গেল? যদি না বুঝতে পারো তুমি ভেঙে করতে পারো, যে 60 লিটারের 80% বার করবে। ঠিক আছে? 80% বার করবে, তাহলে বাকিটা ডেটল। ঠিক আছে? মানে আমি বলতে চাইছি তুমি 60-এর 80% করলে 48 দেবে। ঠিক আছে? বাকিটা তোমাদের 12 লিটার ডেটল দেবে। এবার তারপরে কি হবে? নেক্সট আমাদের 75%, মানে যদি 100-র মধ্যে 75% যদি জল থাকে, তাহলে অবশ্যই ডেটল থাকবে 25%। মানে রেশিওটা আমাদের 3:1 এ যাচ্ছে। সেটা দিয়ে করতে পারো। হ্যাঁ, আর কিছুটা ডেটল মিশিয়েছে সেখান থেকে, মানে আমরা ছোটবেলায় যেটা করতাম, কি করতাম এখানে জাস্ট একটু বলে দিই। ওয়াটার, অনেকে এটাও বুঝতে পারবে, 60 আগে ছিল কত? 80%, তাই তো? 6টা 48 বুঝতেই পারছো যে দুটো শূন্য কাটাকুটি করলে 6টা 48 এখান থেকে দিয়ে দিল। আর তাহলে ডেটল কতটা ছিল? নিশ্চয়ই বাকিটা ডেটল ছিল 20%। তাহলে আমি ডাইরেক্ট করে দিচ্ছি আর লিখছি না। এখানে আমাদের ডেটল ছিল কত? 12। 48 12 60 হচ্ছে। ঠিক আছে? কিছুটা আমাদের ডেটল মেশাচ্ছ, যার ফলে সেটা হয়ে যাচ্ছে অনুপাতটা কত? 75% থাকছে জল। তাহলে জল যদি 75% থাকে, ভালো করে বুঝবে, ওয়াটার যদি 75% থাকে,
তাহলে নিশ্চয়ই ডেটল থাকবে আমাদের 25%, মানে এই যে রেশিওটা 3:1, এই জিনিসটা আমাদের লাগবে। তাহলে ভালো করে বুঝে নাও, আগে কত ছিল 48, ওকে। আমি তো জল মেশাচ্ছি না, আমি তো ডেটল মেশাচ্ছি। ডেটল ছিল 12, তার সঙ্গে কিছুটা ডেটল মিশিয়ে নিয়ে আমাদের অনুপাতটা চলে গেল 3:1। এখান থেকে তুমি এক্স এর ভ্যালুটা বার করে নিতে পারো যে 3 × 36, 3x, এদিকে 48, মানে 36 এবং 48 বিয়োগ করে দাও, তাহলে x সমান সমান 3x ইকুইভ্যালেন্ট 12 পেয়ে গেলে x সমান সমান 4। এটা করতে পারো, যে যেভাবে করবে রাইট অ্যান্সার কিন্তু তোমার 4 যাবে। এটা হচ্ছে একদম শর্ট ট্রিক্স, ঠিক আছে। এটা করলে তোমাদের 2 সেকেন্ড লাগবে, ঠিক আছে। এটা একটু লেন্দি প্রসেস, যেটা খুশি তুমি করবে, অসুবিধা নেই। আমি দুটো প্রসেস কিন্তু দেখিয়ে দিলাম, ঠিক আছে। নেক্সট প্রশ্নে আমরা এগোবো, কোশ্চেন নম্বর 14। কি বলা হচ্ছে, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি দেখলো একটি এক্সপ্রেস তাকে 15 সেকেন্ড অতিক্রম করে দিল। যদি এক্সপ্রেস ট্রেনটির গতিবেগ 60 কিমি/ঘন্টা হয়, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত? ভালো প্রশ্ন, ভালো প্রশ্ন। দেখো, তাহলে এখানে কি বলা হচ্ছে, 15 সেকেন্ড অতিক্রম করছে। কত সেকেন্ডে? এক্সপ্রেস ট্রেন তাকে একটা ব্যক্তিকে 15 সেকেন্ড অতিক্রম করে দিচ্ছে। যদি এক্সপ্রেস ট্রেনটির গতিবেগ 60 কিমি/ঘন্টা, আমরা কি জানি, কোনো ব্যক্তিকে অতিক্রম করলো, কোনো পোলকে অতিক্রম করলো, ঠিক আছে, তার মানে ট্রেনটি তার নিজের লেন্থ অতিক্রম করলো, এটা জানতে হবে। তার মানে কি, ট্রেনটি তার নিজের লেন্থ অতিক্রম করলো, মানে এই ব্যক্তিকে টপকে এদিকে আসতে হবে ট্রেনটাকে। বুঝতে পারছি? তাহলে অ্যাকচুয়ালি এই যে 15 সেকেন্ডে সে যাচ্ছে কত, 60 কিমি/ঘন্টা, মানে 60 ইন্টু 5/18 করে দাও, ব্যাস। বোঝা গেল? তাহলে এখান থেকে যদি তুমি কাটাকুটি করো, 6×10 = 60, 3×6 = 18, 3×5 = 15, 250 মিটার, তাই তো? চলো নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 14 এর রাইট অ্যান্সার এলো আমাদের কত, 250 মিটার। আচ্ছা, দেখো, এই যে প্রশ্নটি দেখতে পাচ্ছ, প্রশ্নটা প্রত্যেকে পড়ে নাও, পড়ে নিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করবে। কোশ্চেন নম্বর 16 বলা হচ্ছে কি, এম সংখ্যক মানুষ একটি দ্রব্য আর দামে কিনতে সম্মত হয়, ভালো কথা। এবার বলা হচ্ছে কি, যদি তাদের মধ্যে 4 জন মানুষ চলে যায়, তবে বাকিদের ওই একই দামে দ্রব্যটি কিনতে প্রত্যেকে কত টাকা করে বেশি দিতে হবে? তা ক্লিয়ারলি বুঝতে পারছো, যখন কিনা উম, ধরো আগে 100 জন ছিল, 100 জন যদি ধরো 20 টাকা করে দিচ্ছে, এখন 4 জন চলে গেল, 96 জন, তাহলে নিশ্চয়ই তার ভাগে বেশি পড়ে যাবে। এই জিনিসটা তোমাকে বুঝতে হবে, কনসেপ্টটা, যে এখানে আগে যদি তোমার তোমার আর দাম ছিল, তাহলে এম জন ছিল, তাহলে এই দামটা পড়তো। আর এখন কি হয়ে গেছে, আর বাই 4 জন কমে গেছে, তাহলে কোনটা বেশি, কোন টাকাটা বেশি বলো তো? এটা বেশি পড়ে যাবে, কারণ নিচে যত কম হয়ে যাবে তত তাদের ভাগে বেশি পড়ে যাবে, হ্যাঁ কি না, ঠিক বললাম তো? m+4 হলে কিন্তু এটা ভাগে কম হতো, যেহেতু 4 জন চলে গেছে, তাহলে নিশ্চয়ই এই ভাগটা বেশি হয়ে গেছে, মানে এই টাকার পরিমাণটা বেশি হয়ে গেছে। কথা বুঝতে পারছো? এই বেশি কম ব্যাপারটা বুঝতে পারলে তাদের মধ্যে ডিফারেন্সটা করে দিলে উত্তরটা কিন্তু চলে আসবে, ঠিক আছে। যেহেতু এম আর দিয়ে উত্তরটা আছে, তো চাপ নেওয়ার কিছু না। আমি কি বললাম, বেশি থেকে কমটা বিয়োগ করে দাও। তাহলে বলেছে দ্রব্যটি কিনতে প্রত্যেকে কত টাকা বেশি দিতে হবে, কিচ্ছু না, এই r/m−4 মাইনাস r/m করে দিলে উত্তরটা তোমার চলে আসবে। তাহলে নিচে আলটিমেট কি পাচ্ছি, একেবারে করে দেবো। নিচে অ্যাকচুয়ালি কি পাচ্ছি বলতো, m² - 4m, একেবারে গুণ করে দিলাম। আর এখানে দেখো m−4, যদি m−4 এখানে m আছে, তাহলে উপরে আমাদের উঠবে কি, rm। বোঝা গেল? উপরে কি উঠবে, rm উঠছে, ঠিক তো? আর এখানে m আছে, যেহেতু এখানে m−4 দিয়ে গুণ হবে, মানে এখানে মাইনাস rm হয়ে গেল, আর মাইনাস মাইনাসে +4r। এক লাইন একটু করার চেষ্টা করছি, তোমরা একটা স্টেপ আমি জাম্প করেছি অ্যাকচুয়ালি, তোমরা করলে বুঝতে পারবে যে এই টাইপের আসবে। rm কেটে গেল, ঠিক আছে। তাহলে 4r/m² - 4m, কথা ক্লিয়ার হচ্ছে? এই জিনিসটা তোমাদের কিন্তু দেবে, এসছে অপশন নিতে বসে আছে। বোঝা গেল? এই জিনিসটা বুঝো কতটা বেশি পড়েছে, এটা বেশি বেশি পড়েছে, এটা কম ছিল আগে, তাহলে এর থেকে এটা বিয়োগ করে দিলে কিন্তু উত্তরটা আমাদের চলে আসবে। কথা ক্লিয়ার হচ্ছে? নেক্সট প্রশ্নে চলো, ঠিক আছে। নেক্সট প্রশ্নে চলো, কিভাবে স্টেপ জাম্প করলাম বুঝতে পারছো? এইভাবে কিন্তু তোমাদের পরীক্ষার সময় স্টেপ জাম্প মারতে হবে। স্টেপ জাম্প না মারতে হলে কিন্তু তুমি পিছিয়ে পড়বে, ঠিক আছে। প্র্যাকটিস যখন করবে তোমাকে এইভাবে প্র্যাকটিসটা চালাতে হবে, যাতে তোমাদের
ভবিষ্যতে কোনো সমস্যা না হয়, তুমি যাতে অন্যদের থেকে এগিয়ে থাকতে পারো। এবার এই প্রশ্নটা দেখো, চটপট আমাকে বলো যে এই প্রশ্নটা তোমাকে সলভ করতে হবে, তুমি কিভাবে সলভ করবে? দেখো, স্যার রুট দিয়ে আছে, তাই তো? অনেকে ভাবে স্যার রুট টুট দিয়ে আছে, কি করে উত্তর বার করব? তা আমি তোমাদের বলি, এই প্রশ্নটা তোমরা একটু ভেঙে করো। দেখো, যদি না বুঝতে পারো একটু ভেঙে করো, আশা করি তোমরা বুঝতে পারবে। দেখো, প্রথমত √20, আমি যদি √20 কে ভেঙে দিই, বলো তো দেখি √20 মানে কত? √20 মানে কত? √20 মানে আমরা, আচ্ছা এখানে লিখে দিই, চলো। √20 মানে দেখো, রুটের ভিতরে আমাদের 4 গুণ 5 করতে পারি, মানে 4 থেকে 2 বার হলো, 2√5 লিখতে পারি এইভাবে। হ্যাঁ কি না, আমাকে আমার সঙ্গে বলবে। এবার √1125, এটা অনেকে নিয়ে চাপে পড়ে যাবে, স্যার কত হবে? তাই তো, দেখো, আমি এখানে তোমাদের বলতে চাই যে এখানে এটা কিন্তু 15 15 225, আমি 225 রাখলাম, 225 গুণা 5 করো, দেখো 1125 দিচ্ছে। তাহলে আমি কেন এটা করছি, কারণ আমার এর মধ্যে থেকে স্কোয়ার মানে বর্গ সংখ্যাটাকে বার করব, পূর্ণবর্গ যেটা 15 পূর্ণবর্গ, ভিতরে 5 পড়ে থাকলো, হ্যাঁ কি না? কথা কি বুঝতে পারছো ওর থেকে? তাহলে এইভাবে কিন্তু আমরা ভাঙবো। এবার তাহলে এই দুটোকে ভেঙে নিলাম। এবার এবার দেখো, এবার তুমি এই জায়গাটায় দেখো, √567 আছে, তাহলে √567 মানে √567, এটা কিভাবে লিখবে? বুঝে গেল? এবার তোমরা যদি বুঝতে পারো স্যার এখানে কিন্তু আমরা পাচ্ছি 81 গুণ 7, হ্যাঁ কি না? আমার কথা কি বোঝা গেল? এই জিনিসটা যারা বুঝতে পারবে, স্যার এটা কি করে বুঝতে পারছেন, এগুলো প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। আমি দেখতে পাচ্ছি 9 বাইরে বার করে দিলাম, 9√7 হয়ে গেল। এবার তাহলে একইভাবে দেখো, এই তিনটে তো করলাম, এবং এই তিনটে থেকে আমি এখানে লিখে দিচ্ছি 500 মানে কি? বলো, 500 মানে কি করতে পারি, মানে 100 গুণা 5, তাই তো? মানে 10√5, বোঝা গেল? এটা আমি শর্টে করছি। আর 245 মানে কত? তাড়াতাড়ি বলো, 245 মানে আমাদের, আচ্ছা এটা ভেঙে লিখছি, অনেকে বুঝতে পারবেন না। 100 গুণ 5, সেখান থেকে আমি 10 বার করলাম, আর 245 মানে আমাদের যাবে 49 গুণ 5, ঠিক আছে? তাহলে এখান থেকে আমাদের বেরোলো কত, 7√5, আর এটা তো 9√7 যেমন আছে তেমন থাকবে। একটা জিনিস তুমি বোঝার চেষ্টা করো, যে এই যে জিনিসটা আমরা বার করলাম, ঠিক আছে, অ্যাকচুয়ালি দেখো এখানে এই যে 10√5 না, ভালো করে কথাটা শুনবে, আর এখানে 7√5 মানে 17√5 হলো, 17√5। একইভাবে এখানে 2√5 আর 15√5, 17 পাচ্ছি তো, আর এখানে 9√7, এখানে 9√7 মিল আছে। তাহলে একটা জিনিস তোমাদের পরিষ্কার বলেছে, যে এখানে এই দুটো যদি যোগ করে নিই, হ্যাঁ এই দুটো যদি যোগ করে নিই, এই দুটো যদি যোগ করে নিই প্রথম দুটো, তাহলে অবশ্যই আমাদের কত এসছে, 17√5। এ হয়ে গেল, এর মান পেয়ে গেলাম, আর বি কত, 9√7। আচ্ছা মাইনাস আছে, -9√7 মানে a মাইনাস বি চলে এলো। একইভাবে 17√5 প্লাস 9√7, বোঝা গেল? এখানে এই দুটো মিলে তো 17 দিচ্ছে, এই দুটো মিলে তো 17 দিচ্ছে, আর এখানে প্লাস 9√7। তাহলে এখান থেকে তোমরা এক কথায় কি বলতে পারো বলো, a মাইনাস বি, a প্লাস বি, সূত্র কি বলছে? সূত্র কি বলছে, কোন সূত্রে পড়ে গেল বুঝতে পারছো তো? a মাইনাস বি ইন্টু এ প্লাস বি। তাহলে সূত্র কি বলছে, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র বলছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ মানে কি 17√5 তার স্কোয়ার, আর বি মানে কি -9√7। বুঝতে পারছো? ভালো অঙ্ক কিন্তু, আমি কেন ধরে ধরে করছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, নেক্সট টাইম এরকম প্রশ্ন পেলে তোমাদের সমস্যা না হয়। তাহলে 17 বলো, 17 মানে কত, 289, তার সঙ্গে 5 গুণা করে দাও, তাই তো? এটা একেবারে করার চেষ্টা, 17 স্কোয়ার হবে, আর √5 মানে 5, 289 গুণ 5, 289 গুণা 5, 5×9 = 45, 5 হাতে থেকে 4, 5 হাতে 40, তাহলে 44, হাতে 4, 5 দুগুণে 10, 14, 1445, তাই তো? 1445। আর 9×9 = 81, ইন্টু 7 করে দাও, মানে 567, তাই তো? এটা বিয়োগ করে দাও, বোঝা গেল? বিয়োগ করে দেখো, ইউনিট ডিজিট 8 আছে একটা মাত্র অপশন, মানে যেহেতু এখানে বিয়োগ করলে 8 দেবে, তাহলে এটা উত্তর আমাদের চলে গেল 878। বোঝা গেল? উত্তর কত হলো, 878। ক্লিয়ার? অপশন ডি, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে দারুণ একটা প্রশ্ন ছিল, ঠিক আছে? আমি একদম ভেঙে ভেঙে বোঝালাম কোথা থেকে কি হলো। এইভাবে কিন্তু তোমরা ভেঙে ভেঙে উত্তরটা করবে পরীক্ষার সময়, কোনো ঘাবড়ানোর চিন্তা নেই, এগুলো কিন্তু আস্তে আস্তে করলে কিন্তু উত্তরটা চলে আসবে। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত ভগ্নাংশের অনুপাতের চতুর্থ ভগ্নাংশটি কত? ঠিক আছে,
চতুর্থ ভগ্নাংশ তোমাকে জানতে চেয়েছে। তো যারা বুঝতে পেরে গেছো অলরেডি কি করতে হয় আশা করি ক্লিয়ার। চতুর্থ ভগ্নাংশ মানে কি একদম পরিষ্কার করে লিখছি এখানে 1/3 ইস টু 1/6 ডবল ইস টু 1/9, তাই তো? জানি না, বার করবো সেটা, তাই তো? তার মধ্যে অ্যাকচুয়ালি কি হয় জানো তো? এই দুটো গুণ হয়, এই দুটো গুণ হয়। ঠিক আছে? মানে x/3 ইকুইভ্যালেন্ট, হ্যাঁ, 1 বাই এই দুটো গুণ করে দিতে হয়। মানে 6×9 = 54। ওকে? বোঝাতে পারছি? তাহলে বলো x এর ভ্যালু কত আসছে? x এর ভ্যালু কত আসছে? x সমান সমান 3/54। 18 দিয়ে মানে 3 দিয়ে কাটলে 1/18, একই না? ক্লিয়ার? 1/18, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে আমরা পেয়ে গেলাম কি? x এর ভ্যালু 1/18। বোঝা গেল? বোঝা গেল? এখানে স্যার কি হলো যারা বুঝতে পারছো না মনে রাখবে। এটার সঙ্গে এটা গুণ করে লিখতে হয় আর এটার সঙ্গে এটা গুণ করে লিখতে হয়। প্রথম ইস্টু প্রথম এবং চতুর্থ এবং দ্বিতীয় তৃতীয় গুণ হয়, ঠিক আছে? বোঝা গেল? গুণ করে আমি লিখলাম, আর কিচ্ছু না। চলো নেক্সট প্রশ্ন। বলছে 33 নম্বর প্রশ্ন প্রত্যেকে দেখো, বলছে একটি সমবায় সংস্থায় 45 জন ব্যক্তি 12 দিনে 10,000টি ইলেকট্রিক বাল্ব তৈরি করে। সংস্থাটি যদি 9 দিনে 10,000টি বাল্ব তৈরি করার বরাত পায়, তাহলে অতিরিক্ত কতজন লোক তার নিয়োগ করতে হবে যাতে সময়ে কাজটি সম্পন্ন হয়, নির্দিষ্ট সময়ে কাজটি সম্পন্ন হয়। বলো এখানে কি গল্প বলো তো? M1, ঠিক আছে, D1 কতটা কাজ করছে, W1 পরিমাণ যদি কাজ করে, তাহলে M2, D2, W2 এই ফরম্যাটটা আমরা ইউজ করব। বুঝতে পারছি? তাহলে বলো M1 মানে কি, প্রথমে কতজন ছিল ম্যান, 45 জন 12 দিনে কতটি বাল্ব তৈরি করতো, 10,000, তাই তো? এবার সমস্ত 9 দিনে বাল্বটি তৈরি করার বরাত পেয়েছে, মানে সেটা 9 দিনে করে দিতে হবে। আমরা জানি না, তাহলে 9 দিনে কতজন লাগবে? আমরা M2 টা জানি না, বুঝতে পারছো তো? এই যে M2 টা আমাদের বার করতে হবে। M2 কত? যাতে করে ওই পরিমাণ কাজই হয়। কথা ক্লিয়ার হচ্ছে? কথা ক্লিয়ার হচ্ছে? দেখো 1 2 3 4 5, একটা জিনিস তোমাদের বলি যে এই যে 10,000 10,000 কেটে গেল, তাই না? আমরা কিন্তু প্রথমেই বুঝতে পারছি যে একই পরিমাণ কাজ যেহেতু, তাহলে এখানে আমাদের এই দুটো না লিখলেও হতো। কাজের পরিমাণ তো সেম আছে, তাই তো? তাহলে আমি বলতে চাইছি 10,000 লিখেছি, কোনো অসুবিধা নেই, ফরম্যাটে ফেলে দিলাম, কাটাকুটি হয়ে গেল। বাট না লিখলেও এটা কোনো অসুবিধা ছিল না। তাহলে দেখো এবার কাটাকুটি করো, 9 দিয়ে কত? 1 সেকেন্ড, কি হচ্ছে? 3 তিরিকে 9, 3 এ 4 12, তাই তো? 3 15 45। বোঝা গেল? তাহলে M2 ইকুইভ্যালেন্ট 60। কতজন লোক লাগছে? 60 জন। কথা ক্লিয়ার হচ্ছে? কতজন লোক লোক লাগছে? অতিরিক্ত 1 সেকেন্ড হবে না, ভুল হলো। বলছে অতিরিক্ত কতজন লোক নিয়োগ করতে হবে, সরি। তাহলে আমাদের অ্যাকচুয়ালি দেখো, অতিরিক্ত বলেছে যেহেতু, তাহলে আমাদের এই বিয়োগটা করে নিতে হবে। 60 মাইনাস 45, দ্যাট ইজ 15। কারণ আগে তো 45 জন আরো অতিরিক্ত বলেছে। তাহলে আমাদের বুঝতে হবে আগে তো 45 জন কাজ করছিল, তাহলে এক্সট্রা আমাদের আরো 15 জন লাগছে। ক্লিয়ার? অপশন ডি, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? আর মোট কতজন যদি বলে তাহলে আমাদের 60 জন উত্তর হতো। আরো যেহেতু বলেছে অতিরিক্ত, তাহলে এটাই হবে। যদি দুটি স্টেশনের মধ্যে পৌঁছানোর সময় 20% হ্রাস করতে হয়, ট্রেনের গতিবেগ কত শতাংশ বৃদ্ধি করতে হবে? দারুণ একটি অঙ্ক, বহুবার তোমাদের আমি করিয়েছি এই প্রশ্নটি, কারণ এগুলো দেখার সঙ্গে সঙ্গে আমি উত্তর করতে হবে, আর কিন্তু সময় নেই। দেখো দুটো স্টেশনের মধ্যে সময় যদি 20% হ্রাস করা হয়, তাহলে গতিবেগ কতটা বাড়াতে হবে? একদম পরিষ্কার মনে রাখবে, 25%। স্যার কি করে এলো? দেখো প্রথমটাকে টার্গেট করো, প্রথমে হ্রাস বলেছে তো উপরে লিখে নেবে 20 বাই হ্রাস যদি বলে নিচে কি করবে, 100 থেকে 20 বিয়োগ করে দেবে। কি বললাম? 100 থেকে 20 কি করবে? বিয়োগ করবে। যারা নতুন শিখে নাও, ইন্টু 100%-এ যাবো যেহেতু 100, তাহলে 20/80 দেখেই কিন্তু হয়ে যায়। যারা বুঝতে পারছো যে 20/80 মানে স্যার 1/4, 1/4 মানেই কিন্তু 25%। না বুঝতে পারলে একদম ভেঙে করবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? তাহলে 25% এলো তো? এগুলো মুখস্থ রাখবে, কারণ এগুলো মানে হাত দিতে লাগে না, বুঝলে? এগুলো পেন টাচ করা ছাড়াই উত্তরটা করে দেওয়া যায়, কারণ কিছু প্রশ্ন পরীক্ষার সময় তোমার কিন্তু দেখে কিন্তু করে আসতে হবে। ঠিক আছে? সব প্রশ্ন কিন্তু সলভ করতে গেলে সময় পাবে না। কথা ক্লিয়ার? দেখো নেক্সট প্রশ্ন, কোনো টাকা সরল সুদে 3 বছরের জন্য বিনিয়োগ করা হচ্ছে একই পরিমাণ টাকা, যদি সেই পরিমাণ টাকা 1% বেশি সুদে বিনিয়োগ করা হতো,
তাহলে ৫১০০ টাকা বেশি পাওয়া যেত। আসল টাকা কত ছিল? প্রত্যেকে উত্তর দাও। প্রত্যেকে আনসার করো। সঠিক উত্তরটি প্রত্যেকে দেওয়ার চেষ্টা করো। যেখানেই দেখো কিচ্ছু না। অঙ্কটা দেখে অনেকে পড়তে সময় নেবে। কোনো দরকার নেই। দেখো ৩ একে ৩ মানে ৩ বছরে যদি ১% করে বেশি সুদ পেত, ৩ মানে ৩ এক্কে ৩ এই ৩ ইউনিট বেশি পেত। এই ৩ ইউনিটের জন্য যদি আমার ৫১০০ টাকা বেশি পাই, ভালো করে বুঝবে। তাহলে আসল সবসময় আমি কি বলেছি পার্সেন্টেজ দেখলে আসলটা তুমি ১০০ মনে করবে। কত? ১০০। ৩ যদি ৫১০০ হয় ১০০ কত যাবে? বলো। ৩ এর কত গুণ? ৩ সতেরো ৫১ মানে ১৭০০ গুণ হচ্ছে। তাহলে এখানেও একটা ১৭০০ দিয়ে গুণ করে দাও। সোজা কথায় ১৭০০ তার সঙ্গে আরো দুটো শূন্য এক্সট্রা যেহেতু ১০০ দুটো শূন্য ছিল। দ্যাট ইজ রাইট অ্যান্সার। ঠিক আছে? চলো নেক্সট প্রশ্নে আমরা এগোবো। কোয়েশ্চেন নম্বর 42 হয়ে গেল আমাদের অপশন এ রাইট অ্যান্সার। বোঝা গেল? সবসময় আমরা আসল ১০০ তে বার করব। নেক্সট প্রশ্নে এগো। কি বলা হচ্ছে? একটি রাস্তার ৩/১০ অংশ হয় ৪৫ কিলোমিটার, ওই রাস্তার ২/৫ অংশ দৈর্ঘ্য কত? খুব ভালো একটা প্রশ্ন। বলছে ৩/১০, ভালো করে বুঝবে। মানে ১০ ভাগের ৩ ভাগ, ভালো করে বুঝে নাও। বলছে ১০ ভাগের ৩ ভাগ যদি ৪৫ হয় তাহলে পুরো অংশটা কত? বোঝা গেল? এইভাবে করতে পারো। ৩ মানে বলে দিয়েছে ৪৫। তাহলে ১০ মানে কত? অবশ্যই ৪৫০ হবে। ১০ মানে কত হবে? ৪৫০। ১ সেকেন্ড। ভুল হলো। ৩/৪৫ তাই তো? মানে ৩/৪৫ এ গেলে মানে ৩ এর কত গুণ? ১৫ গুণ যাচ্ছে। তাহলে এখানে ১০ এর ১৫ গুণ হবে। মানে ১৫০। এইটা হচ্ছে রাস্তা টোটাল 150 তাই তো? এবার বলছে এই রাস্তার কত অংশ বার করতে বলছে? ২/৫ অংশ। কোনো অসুবিধা নেই, ৫ দিয়ে কাটো। ৩×৫ = ১৫ মানে ৩০ দুগুণে ৬০ কিমি। ক্লিয়ার? অপশন এ তে বসে আছে সঠিক উত্তর। ঠিক আছে? চলো নেক্সট প্রশ্ন। আশা করি বোঝাতে পারছি। 49 প্রত্যেক আনসার করো। কোশ্চেন নম্বর 49 আমরা দেখতে দেখতে চলে এসেছি। একটু ফাস্ট করছি যেহেতু তোমাদের পিআরকিউ প্রশ্ন সলভ করছি, তাহলে একটু তাড়াতাড়ি উত্তর করতে হবে কারণ সময় কিন্তু তুমি বেশি পাবে না। সময় কিন্তু তুমি বেশি পাবে না। দেখো এখানে কি বলছে? দুই প্রকার চা। একটা ২৫০ টাকা কেজি দরে, আর একটা বিক্রি করছে কত আমার ১৫০ টাকা কেজি দরে মিশিয়ে, সেটা 2:5 অনুপাতে মেশানো হলো। কত? 2:5 অনুপাতে মিশিয়ে বিক্রি করছে। তাহলে প্রতি কেজি চায়ের দাম ২০০ টাকা যদি হয় তাহলে লাভের পার্সেন্টেজ কত? লাভের পার্সেন্টেজ কত? আচ্ছা দেখো, এই অঙ্কগুলো এভাবে করো। ২৫০ টাকা দরে ডাইরেক্ট ২ কেজি মেরে দাও। এই যে এই ২ কেজি, প্রথম ২ কেজি বলতে ২ কেজি মারলাম। আর তোমার বলেছে কত? ১৫০ টাকা দরে ডাইরেক্ট ৫ কেজি মেরে দাও। ৫ পরের অনুপাতটা ৫ আছে। তাহলে টোটাল কত টাকা হচ্ছে বলো তো? ২৫০ দোকানে ৫০০ আর ৫ ১০০ ৫০০ ৫ ৫ ২৫। এখান থেকে তুমি ৭৫০ পাচ্ছ। ৫০০ ৭৫০ তোমার হয়ে গেল কত? ১২৫০। ঠিক তো? টোটাল হয়ে গেল কত? ১২৫০ একেবারে করলাম। এবার বলছে সেই চাটা তুমি কিন্তু ২০০ টাকা কেজি দরে বিক্রি করবে। কত টাকা কেজি দরে? ২০০ টাকা। তাহলে নিশ্চয়ই ২০০ ইন্টু তুমি যদি কত কেজি বলো তো? ৫ দুইয়ে ৭ কেজি। এই যে বুঝতে হবে টোটাল ৫ আর ২ এ ৭ কেজি। তাহলে হয়ে যাচ্ছে তোমার কত? ১৪০০ টাকা। হয়ে যাচ্ছে কত? ১৪০০ টাকা। তাহলে এই যে ১৪০০ টাকা আর এই যে ১২৫০ টাকা, তাহলে এদের ডিফারেন্স কত? তাড়াতাড়ি বলো ডিফারেন্স কত? এটাই তো লাভ নাকি? তাহলে আমাদের পার্সেন্টেজ অফ প্রফিট বার করতে বলেছে। তাহলে প্রফিটে মানে লাভের শতকরা হার কত হচ্ছে? ১২৫০ ১৪০০ থেকে বাদ দিলে ১৫০ টাকা পড়ে থাকে। ১৫০ টাকাটা লাভ হয়েছে কত? ১২৫০ এর উপর। কাটাকুটি করো। কাটাকুটি করে উত্তরটা তুমি বার করে নিতে পারবে। এবার পার্সেন্টেজ মানে আমাদের ১০০ দিয়ে গুণ করে দাও। আচ্ছা। ৫ ২৫ ১২৫ ৪ ২৫ ১০০ তাই তো? ৫ ৩ এ ১৫ ৩ ৪ এ ১২ কত? ১২%। বোঝাতে পারছি? তাহলে রাইট অ্যান্সার হচ্ছে আমাদের ১২%। প্রত্যেকের আশা করি এসছে অপশনে দিস ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? এইভাবে আমরা অঙ্কগুলো সলভ করব। তো যারা চ্যানেলে নতুন তোমরা জয়েন করছো প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেশি, বেশি করে শেয়ার করবে। ঠিক আছে? কারণ আমরা খুব শিগগিরই কিন্তু 10K ঠিক আছে? ১০,০০০ আমরা একটা সেলিব্রেশন কিন্তু হবে। প্রত্যেকে কিন্তু দ্রুত গতিতে শেয়ার করতে থাকো এবং তোমাদের জন্য রেগুলার কিন্তু ক্লাস আসছে, আসতেই থাকবে। ঠিক আছে? অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। দেখো 51 কি বলছে? শ্যাম কি করছে? ধার নিচ্ছে কিছু টাকা, তাই তো? কত টাকা ধার নিচ্ছে? এই যে ১২,০০০ টাকা ধার নিয়েছে। আর সুদ আসল কত হচ্ছে? ১৫,৬০০। ঠিক তো? কত? ১৫,৬০০। তাহলে বলো তো এখানে তার
কত টাকা এক্সট্রা দিতে হচ্ছে? এটাই তো সুদ নাকি? আর পার রেট অফ ইন্টারেস্ট বলেছে 6, সবই বলে দিয়েছে। তাহলে আমরা আয়ের ভ্যালুটা বার করব। ইন্টারেস্ট কত টাকা দিয়েছে? পরিষ্কার বুঝতে পারছো 15,600 থেকে তুমি যদি 12,000 টাকা বাদ দিয়ে দাও, তাহলে হচ্ছে কত? এটা হচ্ছে আয়ের ভ্যালু, মানে 3,600 টাকা। তাই তো? আর প্রিন্সিপাল তো বুঝতেই পারছো 12,000 টাকা। এটা ধার নিয়েছিল। আর রেট অফ ইন্টারেস্ট কত বলে দিয়েছে? 6%। সবই জানি, শুধু আমার জানতে চাইছে টি কত। তাই তো? টি কত? তাহলে ক্লিয়ার কাট বার করে নেবো যে আমরা আই ইকুইভ্যালেন্ট পিআরটি বাই 100 যে সূত্রটা, সেই সূত্রটা অ্যাপ্লাই করে দেবো। পি আর টি বাই 100, আয়ের ভ্যালু কত বসিয়ে দাও, 3600। পি এর ভ্যালু কত? দেখো অনেকে অন্যভাবে করে, আমি বলবো দরকার নেই, বেশি শর্টকাট করতে গেলে কিন্তু আবার সমস্যা হয়ে যায়, অনেক সময় ভুল হয়ে যায়, অন্যভাবে করা যায়, কিন্তু আমি বলবো তোমরা এটাই ফলো করো, একদম সিম্পল একটা রুলস, এটা তোমরা ফলো করো, ঠিক আছে? পিআরটি বাই 100, তাহলে শূন্য শূন্য আগেই কাটাকুটি করে নিলাম, ঠিক আছে? এই শূন্যর সঙ্গে এই শূন্য আরেকবার দিয়ে দিলাম, ঠিক আছে? 12 দিয়ে 36 করলাম, সরি 3 × 12 = 36 হবে, তাই তো? 3 × 12 = 36, একটা শূন্য থাকছে, 6 দিয়ে মারো 5। ক্লিয়ার? টি এর ভ্যালু কত এলো? 5। আশা করি প্রত্যেকে বুঝতে পারছো। তাহলে এইভাবে আমরা অঙ্কগুলো দেখবো। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে? তাহলে কত টাকার কত দিনের জন্য ধার নিয়েছিল শ্যাম? 5 বছরের জন্য ধার নিয়েছিল। ওকে? প্রত্যেকে বুঝতে পারছো তো? ক্লিয়ার হচ্ছে তো ব্যাপারগুলো? হ্যাঁ কি না? এবার দেখো যারা একটুও বুঝতে পারছো না তাদেরকে বলবো প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ? আশা করি তোমাদের হোপফুলি সবকিছু ক্লিয়ার হচ্ছে। যেহেতু আমরা পিওকিউ প্রশ্ন সলভ করছি, তাহলে একটু স্পিডে করতে হবে, হ্যাঁ? এরকম স্পিড না দিলে তুমি পরীক্ষায় কমপ্লিট করে আসতে পারবে না। ঠিক আছে? নেক্সট প্রশ্ন বলছে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। 12 বছর পর যদি পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হয়, তবে পুত্রের বর্তমান বয়স কত? ভালো প্রশ্ন। পিতা পুত্রের অঙ্ক, তাই তো? তো এখানে আমি তোমাদের বলবো, দেখো পিতা পুত্রের অঙ্ক তুমি অনেকভাবে করতে পারো, ঠিক আছে? এবার একটা জিনিস খেয়াল করো, যদি তুমি অপশন টেস্ট দিয়ে চেষ্টা করো যে 12 বছর পর যদি পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হয়, তাহলে পুত্রের বর্তমান বয়স কত? আর এখন পুত্রের বর্তমান বয়স, মানে পিতার বর্তমান বয়স পুত্রের 3 গুণ, ঠিক আছে? তো অবশ্যই দেখো এটাই রাইট অ্যান্সার যাচ্ছে, ঠিক আছে? তা কি করে বুঝলেন? দেখো একটু অপশন টেস্ট তুমি একটু মনে মনে মাইন্ড ক্যালকুলেশন করো, ঠিক আছে? যে এখন যদি পুত্র 12 হয়, তাহলে পিতা হচ্ছে কত? 36। ভালো করে বুঝবে, ভালো করে বুঝবে। আর 12 বছর পর মানে কি? 12 + 12 করে দাও, কত হচ্ছে? 24, তাই তো? আর এরও 12 বছর, মানে পিতারও 12 বছর বাড়বে নাকি? পিতা ফিক্স থাকবে? পিতা তো বাড়বে না এরকম তো কথা নেই, পিতাও বেড়ে যাবে। দেখো কত সুন্দরভাবে অঙ্কটা আমরা করছি, দেখো এটা হচ্ছে সান, এটা হচ্ছে ফাদার। এই প্রসেস গুলো তোমাদের শিখতে হবে। এবার দেখো এক্স ধরে করাই যায়, সব অঙ্ক তো আমরা এক্স ধরে করতে গেলে আমাদের সময় তো পাওয়া যাবে না। এই জন্য আমাদের কিছুটা অপশন টেস্ট করতে হবে বা কিছুটা বুদ্ধি খাটাতে হবে। যে 12 আর পিতা 3 গুণ, হ্যাঁ 12 × 3 = সবই দেখো কন্ডিশন খেটে যাচ্ছে, বর্তমানে 3 গুণ। 12 বছর অ্যাড করে দাও, পিতাও 12 বছর বাড়লো, তাহলে এখন হয়ে গেল কত? 24, 48। তাহলে এখন বুঝতে পারছো, এখন 2 গুণ হচ্ছে। ক্লিয়ার? এখন 2 গুণ হচ্ছে। এই পর্যন্ত কে বুঝতে পারেন? এখন বর্তমান মানে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হয়ে গেল, ইয়েস অর নো? তাহলে অবশ্যই পুত্রের বয়স 12 হবেই হবে, পুত্রের বয়স 12 হবে। ক্লিয়ার? এইভাবে করলে জিনিসটা তাড়াতাড়ি হয়ে যায়। নেক্সট, দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 12 এবং এত, ক্ষুদ্রতম সংখ্যাটি কত? এটা একদম জলের মতো একটা প্রশ্ন, ঠিক আছে? তাহলে লসাগু এবং গসাগু বলেছে 32 এবং এত হলে ক্ষুদ্রতর সংখ্যাটি কত? আচ্ছা দেখো তাহলে কি বললাম, গসাগু যদি 32 এবং লসাগু তোমাদের হচ্ছে কত? 1760। তাহলে 1760 লসাগু আমরা কি জানি, এলসিএম কে যদি এইচসিএফ দিয়ে ভাগ করি, যারা জানো না জেনে নাও, আমরা কি বললাম, লসাগুকে যদি গসাগু দিয়ে ভাগ করা হয় তাহলে কি পাই? অনুপাতের, আমাদের সংখ্যা দুটি অনুপাত পায়। পরিষ্কার দেখো 32 দিয়ে যদি কাটো, 4 32, 5 32 দিয়ে দাও, ঠিক আছে? 10, তাহলে আবার 5 32 চলে যাচ্ছে, তাহলে আমাদের 55 কিন্তু রেশিও দিচ্ছে।
বুঝতে পারছি? মানে এই 55 লসাগু বাই গসাগু করলে আমাদের কি পাই? অনুপাতের গুণফল। মানে এই 55 কে আমি কিভাবে ভাঙতে পারি? দুটো অনুপাতে ভাঙতে পারি। যেটা কিনা গুণ করে 55 দেবে এবং সেগুলো পরস্পর মৌলিক হবে। তাহলে একমাত্র সম্ভব ৫ গুণ ১১। এছাড়া তো সম্ভব নয়। একটা সংখ্যা ১১ গুণা হবে, একটা সংখ্যা ৫ গুণ হবে। এবার আমরা কি শিখেছি? যে গসাগুর সঙ্গে, হ্যাঁ, মানে গসাগুর সঙ্গে যেকোনো একটা সংখ্যার অনুপাত গুণ করলে একটা সংখ্যা গঠন হয়। তাহলে বড় সংখ্যা বললে আমাদের ১১ গুণ ৩২ করতাম। ছোট সংখ্যা যেহেতু বলেছে আমাদের উত্তরটা হবে আজকে এইটা। ৫, ৩২, ১৬০। ক্লিয়ার হচ্ছে? রাইট অ্যান্সার এটা। বলো, যে বুঝতে পারছো না হাত তুলবে। ঠিক আছে? ক্ষুদ্রতম সংখ্যাটি কত? ১৬০। দিস ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে ভালো কনসেপ্ট ছিল। লসাগুকে গসাগু দিয়ে ভাগ করলে অনুপাতে গুণফল পেলে তাহলে ৫ এবং ১১, ৫ ১১ ৫৫, একটা সংখ্যা কি হবে? ৫ গুণা ৩২, আরেকটা সংখ্যা হবে ১১ গুণা ৩২, যেটা আমাদের চাইনি, যেটা চেয়েছে সেটা আমি বার করে ফেলেছি অলরেডি। নেক্সট প্রশ্ন দেখো, দুটি অঙ্কের কতগুলি মৌলিক সংখ্যা আছে? প্রশ্নটা ভালো করে দেখো। বলেছে ২ অঙ্কের কতগুলি মৌলিক সংখ্যা আছে? ব্যাপারটা হচ্ছে এরকম, এই ব্যাপারটা হচ্ছে ২ অঙ্কের মৌলিক সংখ্যা। এবার আমি তোমাকে ছোট করে একটা কথা বলে রাখি যে ১ থেকে ১০০ পর্যন্ত, কি বললাম? ১ থেকে ১০০ পর্যন্ত মোট মৌলিক সংখ্যা কত? মৌলিক সংখ্যা আছে কতগুলি? মৌলিক সংখ্যা আছে ২৫ টি। কতগুলি আছে? 25, ২৫ টি। তাহলে এবার দেখো ১ থেকে ১০০ পর্যন্ত ২৫ টি। তাহলে এবার আমাকে বলেছে ২ অঙ্কের। আচ্ছা ২ অঙ্কের সংখ্যা শুরু হয় কোথা থেকে? ১০ থেকে শুরু হয়। তাই তো? তাহলে ১০ থেকে আপ টু 99 পর্যন্ত, তাই তো? এটা ২ অঙ্ক। এই পর্যন্ত মৌলিক সংখ্যা কতগুলি আছে? এটা তোমরা প্রত্যেকে জানো, ২১ টি। স্যার কি করে হচ্ছে আমি বলে দিচ্ছি। যে ১ থেকে ১০ এই পথের ভিতরে, ১ থেকে ১০ এই রেঞ্জের ভিতরে মৌলিক সংখ্যাগুলি যেগুলি পড়ে, প্রত্যেকে বুঝতে পারছো যে মৌলিক, এক তো মৌলিক নয়, যৌগিক নয়। ২ থেকে শুরু হচ্ছে, ২, ৩, ৫, ৭। কি বললাম? এই যে ৪টি, এই যে ৪টি মৌলিক সংখ্যা, এই ৪টি বাদ দিয়ে তাহলে কতগুলি পড়ে থাকছে? তাই তো? ২৫ টার ভিতর থেকে ৪টি তুমি আউট করে দাও। তাহলে ক্লিয়ার বুঝতে পারছো যে ২৫ টা থেকে স্যার ৪টে বাদ দিয়ে দিলে অবশ্যই আমাদের ২১ আসে। বুঝতে পারছি? তাহলে ২ অঙ্কের কতগুলি মৌলিক সংখ্যা আছে? উত্তর হবে ২১। যদি বলতো ১ থেকে ১০০ পর্যন্ত, তখন হতো ২৫, তখন হতো ২৫, ঠিক আছে? মনে রাখবে। এই ৪টে কিন্তু বাদ দিয়ে দিলাম। এই যে ৪টে। নেক্সট 63, প্রত্যেকে উত্তর করবে। ৬৩ নম্বর প্রশ্ন দেখো, এ 2250 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করলো। পরবর্তীকালে বি এত টাকা নিয়ে ব্যবসায় যুক্ত হলো। হ্যাঁ, ঠিক আছে। এবার তাদের লভ্যাংশ হচ্ছে এত অনুপাতে। ভালো একটা অঙ্ক। বলছে কি 2250, এ ব্যবসা শুরু করছে। এ তো পুরো ১২ মাস টাকা খাটিয়েছে। বি কিছুদিন পরে আসছে, ২৭০০ টাকা নিয়ে এসে বলছে ভাই আমি একটু বেশি টাকা দিচ্ছি। অসুবিধা নেই। কতদিন পরে এসছে আমরা জানি না। কতদিন পরে বি এসছে আমরা জানি না। ধরলাম বি মাস পরে এসছে। ক্লিয়ার কাট বুঝে নেবে। আচ্ছা, ধরে নিলাম এই জায়গাটা কিন্তু গোলমেলে ব্যাপারটা হয়ে যায়। এই জায়গাটা কিন্তু যদি তুমি ডাইরেক্ট উত্তর করতে যাও তাহলে তোমাকে কি করতে হবে? বি যেহেতু শেষের দিকে এসছে, ঠিক আছে? তাহলে আমাকে বি যতদিন পরে এসছে তার টাকাটা ততদিন কম খাটবে। ঠিক আছে? মানে টোটাল ১২ মাস থেকে তাই সময়টা বাদ দিলে এত সময়টাতে টাকাটা কেটেছে। বোঝা গেল? আর যদি তুমি এখানে শুধু বি ধরো বা যেকোনো একটা কিছু ধরো, এক্স ধরো, পরে কিন্তু ১২ থেকে বাদ দিতে হবে। যেটা খুশি তুমি করবে। ঠিক আছে? তাহলে এই রেশিওটা চলে যাচ্ছে আমাদের 2:1 এ। আমার কথা বোঝা যাচ্ছে? ০, ০ ওরাও। ঠিক আছে? আচ্ছা, ১২ দোকানে ২৪, ১২ দিয়ে কাটছে না তোমার তাহলে। আচ্ছা ৫ দিয়ে এখানে মারো, ৫ দিয়ে কাটাকুটি করো। ৫ ৫ ২৫, ৪ ৫ ২০, ৫ ৪ ৫ ২০, ৫ ৫ ২৫, ৪৫, ৫৪, তাই তো? ৫৪ কাটো, ৬ ৯ ৫৪, আ এটা ৫ ৯ ৪৫, এটা ৬ ৯ ৫৪, ৬ দুগুণে ১২। ঠিক আছে? এই ২ আবার আউট করে দাও। আল্টিমেট আমি পেলাম কি? একদিকে ১২ মাইনাস বি আর একদিকে ৫ পড়ে আছে। তাহলে বির ভ্যালুটা অবশ্যই ১২ মাইনাস ৫, দ্যাট ইজ ৭ হবে। ঠিক আছে? ভালো করে বুঝবে, ভালো করে বুঝবে। এখানে কিন্তু এখানে কিন্তু প্রশ্নটা বলা হচ্ছে যে বি কত সময় পরে ব্যবসায় যুক্ত হয়েছিল?
ঠিক আছে? তাহলে বি ৭ মাস পরে ব্যবসায় যুক্ত হয়েছিল। ঠিক আছে? আর তার টাকাটা কেটেছিল কত মাস? ৫ মাস। এবার তার টাকা যদি কত মাস কেটেছিল? উত্তর হবে ৫ মাস। কেউ ভুল করবে না, এরকম কিন্তু ভুল হয়ে যায়। বি কত মাস পরে ব্যবসায় যুক্ত হয়েছিল? ওইজন্য 12 মাইনাস করে দিলাম। ঠিক আছে? একেবারে 12 মাইনাস করে দিলাম। নেক্সট প্রশ্নে চলো। ৬৫ নম্বর প্রশ্নে চলে এসো, বলছে কোন পরিমাণ টাকা চক্রবৃদ্ধি সুদের হারে, দুর্দান্ত একটি প্রশ্ন এবং একদম হুবহু তোমাদের এই টাইপ আমি শিখিয়েছি। হ্যাঁ, পরীক্ষায় আসলে চটপট করে দিয়ে চলে আসবে। বলছে চক্রবৃদ্ধি সুদের হারে যেহেতু বলেছে, আমরা কি জানি এদিকে বছর রাখবো আর এদিকে আমরা কত গুণ সেটা রাখবো। প্রত্যেকের ক্লাসগুলো একটু শেয়ার করো, কারণ প্রতিটি ক্লাসই তোমাদের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট হতে চলেছে। আপকামিং যাদের এসআই আছে, হ্যাঁ, ডব্লিউপি কেপি থেকে শুরু করে, ঠিক আছে, প্রিলি যাদের আছে কনস্টেবল, কেপি কনস্টেবল থেকে শুরু করে এবং অন্যান্য পরীক্ষার জন্য পিএসসি ক্লার্কশিপ যারা প্রিপারেশন নিচ্ছ, প্রত্যেকের জন্য কিন্তু অনেক অনেক হেল্প হবে। ডাব্লিউবিসিএস যারা প্রিপারেশন নিচ্ছ, ডাব্লিউবিসিএস প্রিলি তো হামেশাই হামেশাই এরকম অঙ্কই তোমরা পাবে, এর থেকে কোনো টাফ অঙ্ক কিন্তু আসে না। ঠিক আছে? অনেকে ভাবে ডব্লিউবিসিএস প্রিলিতে অনেক ভাবে অনেকে কঠিন প্রশ্ন আসে, না, তোমরা যারা ডব্লিউবিসিএস প্রিলি দিয়েছো অন্য সাবজেক্ট থেকে অনেক প্রশ্ন আসে, ম্যাথ যাই কিন্তু তুলনামূলক সোজা থাকে। বুঝতে পারছি? দেখো এখানে বলছে ৬ বছরে হচ্ছে আড়াই গুণ। ক বছরে? ৬ বছরে হচ্ছে আড়াই গুণ। আচ্ছা, আড়াই গুণা মানে ২ দুগুণে ৪, একে ৫/২ লিখতে পারি আমি। কেন লিখলাম? সুবিধার্থে, কারণ এই অঙ্কগুলো এইভাবে ফ্র্যাকশনে দেওয়া আছে, সব অপশনগুলো ফ্র্যাকশনে দেওয়া আছে। এবার বলো, তাহলে বলছে ১৮ বছরে, তাহলে এখানে কত বছর হচ্ছে? ১৮। ৬ এর কত গুণা হলো? ৩ গুণ, তাই তো? কত গুণা হলো? ৩ গুণ। তাহলে এখানেও কি বলেছিলাম, এর যে গুণটা এদিকে গিয়ে কি হবে? পাওয়ারে বসবে, মাথায় বসবে। ক্লিয়ার হচ্ছে? কনসেপ্ট ক্লিয়ার? তাহলে ৫ এর কিউব কত? ১২৫। ২ এর কিউব কত? ৮। এটাই রাইট অ্যান্সার, ১২৫/৮। বোঝা গেল? অপশন সি তে বসে আছে সঠিক উত্তর। ক্লিয়ার? এইভাবে অঙ্কগুলো করব, একদম সোজা হবে। ওকে, নেক্সট প্রশ্নে চলো। ৬৯ বলছে একটি সেনা ছাউনিতে ৫০০ জন সৈন্যের ২৪ দিনের রসদ আছে। আরও ৩০০ জন সেনা উপস্থিত হলে ওই রসদে কতদিনের খাবার জোগান সম্ভব হবে? তাহলে দেখো, ১৫ দিন, ১৭.৫ দিন, দেখো একদম সোজা একটা প্রশ্ন, বলছে ৫০০ জন ছিল, ২৪ দিনে খাবার ছিল, আবার ৩০০ জন এক্সট্রা এসছে, মানে ৫ দিনে ৮০০ হয়ে গেল। কতদিন চলবে? বোঝা গেল? তাহলে ক্লিয়ার, দেখো 5 দুটো শূন্য, 5 8-এর দুটো শূন্য কেটে দাও। ঠিক আছে? ৩ ৮ ২৪ করে দাও। তাহলে যে খাবারটা ৫০০ জনের ২৪ দিন চলতো, সেই খাবারটা ৮০০ জনের চলবে ১৫ দিন। কতদিন? ১৫ দিন। আশা করি ক্লিয়ার। ঠিক আছে? চলো নেক্সট প্রশ্ন। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার ১০,০০০ টাকা, ২ বছরের চক্রবৃদ্ধি সুদ হচ্ছে ১২,১০০ টাকা। কত টাকা হবে? একদম দেখার সঙ্গে সঙ্গে উত্তর করবে। কিছুই না, দুটো শূন্য উড়িয়ে দাও, দুটো শূন্য উড়িয়ে দাও। মানে ১০০ টাকা, ১২১ টাকা হচ্ছে ২ বছরের কেস, তাহলে 10% হবে রাইট অ্যান্সার। বোঝা গেল নাকি আরো ভেঙে বোঝাবো? বুঝতে পারছো? 10% এর কেস ধরা পড়ে যাচ্ছে, কারণ আমরা প্রত্যেকে জানি 10% মানে কত? এইটা, এটা মানে কত? ১০ এ ১১ বাড়লো। তার মানে কত? ২ বছরের কেস, ১২১/১০০ দেবে। এসছে ১০০ টাকা, ১২১ টাকা। হচ্ছে? সে একই কথা, ১০,০০০ টাকায় ১২,১০০ টাকা হওয়া মানে যা, আর ১০০ টাকা ১২১ টাকা, রেশিওটা তো একই আছে। বুঝতে পারছি? তাহলে চোখ বুজে 10% করে দিয়ে চলে আসবে। এগুলো পার্সেন্টেজ অঙ্কগুলো তোমরা করলে বা পার্সেন্টেজ থেকে পার্টে কনভার্ট না জানলে কিন্তু এগুলো তুমি তাড়াতাড়ি করে আসতে পারবে না। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন। প্রিভিয়াস ক্লাস দেখবে, প্রিভিয়াস ক্লাসে আমি সব কিন্তু বুঝিয়েছি এগুলো। হ্যাঁ, কম্পাউন্ড ইন্টারেস্ট ভালো করে দেখবে। ঠিক আছে? কম্পাউন্ড ইন্টারেস্টটা আমি একটা বেসিক ক্লাস দিয়েছি। একটা না, দুটো ক্লাস দিয়েছি। তোমরা সেখানটা দেখে নেবে। কারণ সেখানে তোমাদের অনেকের সমস্যা যেগুলো থাকে সেগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ? মন দিয়ে ক্লাসগুলো করবে। আমি যেগুলো দিই সেগুলো কিন্তু আলতু-ফালতু ক্লাস দিই না। আশা করি তোমাদের সামনে যে এক্সাম আসছে সেই জন্য আজকে পিআইকিউ করাচ্ছি। এসআই থেকে শুরু করে কেপি কনস্টেবল প্রত্যেকের জন্য এটা কিনা অনেক অনেক হেল্প করবে। কারণ আজকের সেটটা আছে তোমাদের এসআই এর একটা প্রিভিয়াস ইয়ার্স, ঠিক আছে? বুঝতে পারছো? যারা অলরেডি দেখে বুঝতে পেরেছো তারা তো বুঝতেই পারছো। আর প্রশ্ন বুঝতে পারছো? একদম টাইপ হুবহু কমন দিয়ে দেবো। প্রশ্ন কমন দিয়ে দিতে পারি। ঠিক আছে? বলছে 5% লাভে বিক্রয় করলেও তিনি 5% ক্ষতিতে বিক্রি করলে যে অর্থ পেতেন তার থেকে ১৫ টাকা বেশি পেল। মানে এইদিকে ৫, ওইদিকে ৫, টোটাল ১০। তাই তো? ১০ বলতে আমাদের ১৫। তাহলে 100 মানে কত? 100 বলতে আমাদের ১৫০ টাকা।
এইভাবে করব। ঠিক আছে? মানে একদিকে ৳৫ একদিকে ৳৫ এভাবে ধরো যে 5, 5 কত? 10% এই যে 10% এর গ্যাপ কত? ৳15 তাহলে অবশ্যই 100% হবে আমাদের ৳150 একদম শর্টকাট। বলছে একটি হলঘরের দৈর্ঘ্য প্রস্থের থেকে কত? ৫ মিটার বেশি যদি হলঘরের ক্ষেত্রফল ৮৪ মিটার ৮৪ বর্গমিটার হয় তাহলে হলঘরের দৈর্ঘ্য প্রস্থ কত? যারা অলরেডি বুঝতে পেরেছো, দেখো আমি একটু ফাস্ট করাচ্ছি কারণ ১ ঘন্টায় আমি তোমাদের 25 কোয়েশ্চেনস আজকে করানোর চেষ্টা করব। ঠিক আছে? কারণ আবার নেক্সট ক্লাস তোমাদের জিআই ক্লাস হবে। দেখো এখানে বলা হচ্ছে ৮৪ বর্গমিটার। বলছে দৈর্ঘ্য প্রস্থের থেকে ৫ মিটার আবার বেশিও বলে দিয়েছে। দৈর্ঘ্য প্রস্থের থেকে ৫ মিটার বেশিও বলে দিয়েছে। তাহলে বলো দৈর্ঘ্য প্রস্থ থেকে ৫ মিটার বেশি হলে দেখো এই অঙ্কগুলো তুমি এক্স ধরবে? কোনো ধরার দরকার নেই। কারণ আমরা এই 84 এটা দেখে আমার মাথায় খেলে যাবে যে অপশনের দিকে একটু তুমি চোখটা বুলিয়ে নিলে বুঝতে পারবে যে একটা ১২ একটা ৭ হলে ৭-১২ ৮৪ হচ্ছে। একই না? দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে কত? ৮৪ দিচ্ছে। আর এই ১২ এবং ৭ এর মধ্যে ডিফারেন্স কত? ৭-৫ এ ১২ এই যে ৫ মিটার বেশি সেটাও বুঝতে পারছো। ডিফারেন্স কত? ৫ মিটার। আর কিছু বলতে হবে? চলো নেক্সট। অপশনটি দিস ইজ দ্য রাইট অ্যান্সার। অপশনটি দিস ইজ দ্য রাইট অ্যান্সার। অপশনটি দিস ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্নে চলো। বলছে গম ও ধানের বাজার দরের অনুপাত কত বলা হচ্ছে? গম ও ধানের বাজার দরের অনুপাত বলছে 2:3 এবং তাদের ব্যবহার অনুপাত 5:4 তাহলে খরচ অনুপাত কিচ্ছু করার দরকার নেই 2:3 5:4 গুণ মেরে দাও 5 দুগুণে 10 3 4 12 রেশিও এটাই। হ্যাঁ কারণ আমরা কি জানি তুমি যেটা দাম আছে তাই তো আমাদের যেটা দাম আর তুমি কতটা ব্যবহার করছো অ্যাকচুয়ালি এক্সপেন্ডিচার যেটা সমান সমান তোমার খরচ ইকুয়াল দাম ইনটু ব্যবহার একই না? কতটা ব্যবহার করছো তার যে দাম সেটা গুণ করলে তো খরচ পাচ্ছি ওই জন্য রেশিওটা গুণ করে দাও ব্যাস 5:6 রাইট অ্যান্সার 5:6 বুঝতে পারছি এইভাবে অঙ্কগুলো হবে সঠিক উত্তর এটা ক্লিয়ার নেক্সট প্রশ্নে চলো দুটি শাড়ি প্রতিটি 400 টাকা বিক্রি করে এক বিক্রেতা প্রথম শাড়ি 20% লাভ এবং দ্বিতীয় শাড়িতে 20% ক্ষতি করলো আর কিছু বলতে হবে সমগ্র বা সমগ্র পুরোটার উপর তার কত লাভ বা ক্ষতি হলো একদম চোখে দেখা অঙ্ক এই 400-500 কিছু ধরতে হবে না একদম টাইপ কমন হুবহু কমন তোমাদের অঙ্কটা 20% লাভ 20% ক্ষতির ক্ষেত্রে কি হয় 4% ক্ষতি হয়ে যাবে কি করে করলাম তোমরা নিজেরাই বলো সূত্র কি হচ্ছে এক্স স্কোয়ার বাই 100 ক্ষতি মাইনাস দিয়ে দিলাম কারণ ক্ষতি হবে তাহলে এখানে 20 বলেছে 20 স্কোয়ার করে দিতে পারো বা 20 গুণা 20 বা 100 করে দাও দুটো শূন্য দুটো শূন্য আউট করে দাও 2 দুগুণে 4 মানে এই যে 4% লস এই যে 4% লস এটাই হচ্ছে তোমার আজকের বোঝা গেল উত্তর নেক্সট প্রশ্নে চলো কিভাবে করছো অঙ্কগুলো সেগুলো খেয়াল রাখো কারণ এইভাবে কিন্তু পরীক্ষায় তোমাদের ওড়াতে হবে এক্সট্রা কিন্তু সময় তোমরা নিলে চলবে না ঠিক আছে এক্সট্রা টাইম কিন্তু নিলে চলবে নেক্সট প্রশ্ন দেখো প্রত্যেকে একটি কাজ এ এবং বি যথাক্রমে 10 দিন এবং 15 দিনে শেষ করছে এ প্রথমে একা 4 দিন করার পর বি 5 দিনে কাজটি শেষ করছে অবশিষ্ট কাজটি সি 8 দিনে শেষ করে তিনজন একত্রে কাজ করলে কতদিনে কাজটি শেষ হতো ঠিক আছে তাহলে দেখো এ কাজটি করছে বি কাজটি করছে যথাক্রমে 10 দিন এবং 15 দিনে এ একা 4 দিন করার পর বি কাজটি করছে 5 দিনে ভালো করে বুঝবে অঙ্কটা কিন্তু দারুণ অঙ্ক এখানে তোমাদের বুঝতে হবে যে কি বলতে চেয়েছে ঠিক আছে এখানে আমরা এলসিএম প্রসেস অ্যাপ্লাই করতে পারি এলসিএম প্রসেস দিয়ে আমরা করে দেবো দেখো টোটালটা দেখো 10 15 তোমরা এলসিএম নাও 10 15 এলসিএম কত বলো তো 30 রাখো আচ্ছা করে দিই চল এ বি সিটাকে রাখো ঠিক আছে আচ্ছা 10 15 এদের একটা এলসিএম নিয়ে নাও ঠিক আছে সি তো পরে আসছে ওই জন্য এদের একটা এলসিএম নিয়ে নিচ্ছি আচ্ছা কত হচ্ছে বলো তো 30 এবার দেখো এ তাহলে একদিনে 3টে করে কাজ করবে 2টো করে কাজ করবে বলেছে এ প্রথমে কতদিন কাজ করেছে পাশে লিখছে দেখো এ প্রথমে একা 4 দিন কাজ করেছে 4 দুগুণে 8 ইউনিট কাজ করে ফেলেছে তারপরে বি কি করছে 5 দিন কাজটি করছে তাহলে সরি ভুল হলো এ তো 3 ইউনিট করে করবে তাই তো এ তো 3 ইউনিট করে করবে তাহলে এ একা 12 ইউনিট কাজ করে দিয়েছে ঠিক বললাম আর বি একা 5 দিনে 2 ইউনিট 5 দুগুণে 10 ইউনিট কাজ করেছে ঠিক আছে তাহলে টোটাল হয়ে গেল কত 22 ইউনিট কাজ হয়ে গেছে পড়ে আছে কত
বলো টোটাল কাজ তো 30, 30 থেকে 22 হটিয়ে দাও। তাহলে 8 ইউনিট কাজ পড়ে আছে। তাহলে এই 8 ইউনিট কাজটা কার ভাগে পড়বে? নিশ্চয়ই সির ভাগে পড়বে। তাই না? সি পরে এসে কি করছে? সি পরে এসে 8 দিনে কাজটি শেষ করে দিচ্ছে। এই যে 8 দিনে। তাহলে যে বাকি 8 ইউনিট পড়ে আছে, তাহলে সেটাই বলেছে সি 8 দিনে 8 ইউনিট কাজ করছে। বোঝা গেল? অ্যাকচুয়ালি সি 8 দিনে 8 ইউনিট কাজ করছে, মানে 1 দিনে তার ভাগে পড়ছে একটা করে কাজ। সে একদিনে একটা করে কাজ করতে পারবে। তাহলে বুঝতে পারছো? তাহলে এখানে ১ লিখে দিলাম। তাহলে বলো, তাহলে এ একা ২ ইউনিট ৩ ইউনিট, বি ২ ইউনিট আর সি ১ ইউনিট কাজ করছে। পরিষ্কার বুঝে নেবে। কনসেপ্টটা ক্লিয়ার করে নেবে। তাহলে ৩ ২ ৫ একে ৬। যদি এ প্লাস বি প্লাস সি একসঙ্গে কাজে যায়, তারা টোটাল ৬ ইউনিট কাজ করবে। ৩ ২ ১ দ্যাট ইজ 6। টোটাল কাজ কত? ৩০ ইউনিট কাজ। টোটাল কত? ৫ দিয়ে ভাগ করে দাও। ৫ ছক ৩০। কি হচ্ছে? ওয়েট, ৫ কোথা থেকে এলো? ৬ তো না? ৬ দিয়ে ভাগ করো। ৫ ছক ৩০। বুঝলে? অপশনই রাইট অ্যান্সার। বোঝা গেল? এইভাবে আমরা এলসিএম প্রসেস দিয়ে সুন্দর করে অঙ্কটি করে ফেললাম। আর যারা বুঝতে পারোনি প্র্যাকটিস করতে হবে। আমি পুরো জিনিসটা ভেঙে কিন্তু বলেছি। আশা করি তোমাদের অসুবিধা হবে না। আজকের সেশনের লাস্ট প্রশ্ন, প্রত্যেকে দেখার সঙ্গে সঙ্গে উত্তর করবে। বলা হচ্ছে ১২, ১৫ এবং ২০ এবং ২৫ দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি কত? বলো, ক্ষুদ্রতম সংখ্যাটি কত? এই প্রশ্নগুলি কি করে করবে? দেখো, আমরা এলসিএম প্রসেস অ্যাপ্লাই করি, তাই তো? লসাগু করি। এবার আমাদের যেটা বলি, লসাগু করার জন্য অনেকে কিনা একদম রেডি স্টেডি গো বলে না, যে এরকম অঙ্ক পেলে এইভাবে করা শুরু করে দেয়। যে ছোটরা যেমন করে করে, হ্যাঁ, মারো ২ দিয়ে, মারো ৩ দিয়ে, বুঝতে পারছো? তারপরে ৫ দিয়ে এইভাবে অঙ্কটা করে দেওয়ার চেষ্টা করে। ভালো, ভালো, অবশ্যই ভালো। কিন্তু তুমি তো বড় হয়ে গেছো, তাই না? এখন এইগুলো করলে কিনা এটা খারাপ দেখায়। তোমার কি করতে হবে? মাল্টিপল খুঁজতে হবে। কি মাল্টিপল খুঁজবে? দেখো, খুব ভালো করে দেখো। এমন একটা মাল্টিপল যেটা কিনা এই ৪ টি দিয়ে বিভাজ্য হবে। ঠিক আছে? ঠিক আছে? তা এবারে ক্লিয়ারলি দেখো, ১২ র মধ্যে ৩ এবং ৪ আছে। ঠিক আছে? ১৫ র মধ্যে ৩ এবং ৫ আছে। ২০ র মধ্যে ৩ এবং ৫ এবং ৪ আছে। এগুলো কি হবে? মাইন্ডে খেলে যাবে। প্রশ্ন দেখার সঙ্গে, সঙ্গে তোমার মাইন্ড এটা অ্যাক্টিভ হয়ে যাবে যে এটা কাজ করবে। ৪ আছে এবং এর মধ্যে ৫ এবং ৫ আছে। ৫ ৫ যা ২৫, বুঝতে পারছো? তাহলে একমাত্র আমাদের দেখতে হবে এমন একটা এটা যেটা কিনা ৩, ৪ এবং ৫ দিয়ে ভাগ যায়। ছোট করে দিলাম, দেখো কত ছোট। ১২, ১৫, ২০, ২৫ থেকে আমি চলে গেলাম ৩, ৪, ৫ এ। বুঝতে পারছো? এইভাবে তোমরা দেখবে, যেহেতু আমাদের এর মধ্যে ৩, ৪, ৫ এর উৎপাদক পড়ে আছে। হুম? তাহলে একমাত্র অপশন দেখো আমাদের এইটাই যাচ্ছে, যেটা কিনা দেখো এটা কিন্তু ৪ দিয়ে যাচ্ছে না। ১৫০ কিন্তু ৪ দিয়ে যাচ্ছে না। ৬০০ হতো, বাট ৬০০ নিতে পারবো না কেন? তার আগে কিন্তু এলসিএম হচ্ছে, মানে হচ্ছে, ভালো করে বুঝে নেবে, লিস্ট, LEAST, লিস্ট কমন, লিস্ট কমন মাল্টিপল। এগুলো কিন্তু কেউ শেখাবে না তোমাকে। সবাই এরকম এই নিয়মে প্রথাগত নিয়মে এগোবে। এটা করলে কিন্তু তুমি অন্যদের থেকে পিছিয়ে পড়বে। এটা করা যাবে না এখন। তোমাকে দেখতে হবে সবচেয়ে কাছাকাছি ক্ষুদ্রতম যে মাল্টিপলটি, যে তোমাদের সংখ্যাটি আছে সেটাকে খুঁজে বার করতে হবে। ৬০০ হবে না বলা ভুল, মানে ৩০০ র গুণিতকে ৬০০, বাট এখানে লসাগু কিন্তু ৩০০ টাকাই নেব। কারণ ৩০০ এমন একটা সংখ্যা, দেখো ৩ দিয়ে যাচ্ছে, ৪ দিয়ে যাচ্ছে, ৫ দিয়ে যাচ্ছে। বোঝা গেল? মাথার মধ্যে ঢুকলো? এই বিষয়গুলো তোমাকে যতটা তাড়াতাড়ি ক্যাচ করবে, তত তাড়াতাড়ি তুমি অন্যদের থেকে অঙ্কগুলো করে আসতে পারবে। হ্যাঁ? বোঝা গেল? দেখো, ২০০ যাচ্ছে ৪ দিয়ে, ৫ দিয়ে, কিন্তু ৩ দিয়ে যাচ্ছে না। অনেকে ভাবে স্যার ২০০ আছে। আরে বাবা, ২০০ তো যাবে না, না? কারণ ২০০ ৩ দিয়ে ডিভাইডেড হচ্ছে না। ক্লিয়ার? এভাবে কিন্তু আমরা লসাগু করব। এবার তুমি যদি মনে করো স্যার আমি দরকার নেই, আমি এভাবে করব, আরে বাবা তুমি করে দেখবে, সেই তোমার গুণ-টুন করে এলসিএম লসাগু ৩০০ ই দেবে। ক্লিয়ার? তাহলে আমার কনসেপ্টটা বুঝতে পারছো? কারণ অনেক অঙ্ক এই কনসেপ্টটাই তোমার কাজে লাগবে। কোনো সলভ করতে হবে না। তুমি কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার থাকে, তুমি দেখার সঙ্গে, সঙ্গে উত্তরটা কিন্তু করে দিয়ে চলে আসতে পারবে। ঠিক আছে? চলো, আজকে এই পর্যন্তই। তো আমরা খুব তাড়াতাড়ি কিছু প্রশ্ন সলভ করে ফেললাম। হোপফুলি তোমাদের ভালো লেগেছে। তো থ্যাংক ইউ প্রত্যেকে যারা এতক্ষণ আমার সঙ্গে ক্লাসে যুক্ত ছিলে। তো চ্যানেলটাকে অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝখানে শেয়ার করবে এবং আমাদের টেলিগ্রাম ইমতিয়াজ স্যার ম্যাথস এখানে কিন্তু জয়েন করবে। যারা বলছো স্যার লিঙ্ক পাচ্ছি না, দেখো আমার প্রোফাইল চেক করো, ওখানে একটা লিঙ্ক দেওয়া আছে, সেটা হচ্ছে টেলিগ্রামের লিঙ্ক। ঠিক আছে?
চ্যানেলে গিয়ে দেখো অবশ্যই সেখানে লিঙ্কটা দেওয়া আছে। তোমরা সেখান থেকে ক্লিক করে টেলিগ্রামে যুক্ত হতে পারবে। ফ্রি পিডিএফ, নোটিফিকেশন, ক্লাস রুটিন এখান থেকে তোমরা কিন্তু সবকিছু জানতে পারবে। ঠিক আছে? টাটা, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।